করছি। সুপ্রিয় দর্শক, স্বাগত সবাইকে। ক্ষমতার ভেতরে গিয়ে গভীরে গিয়ে প্রশ্ন করার ব্রত নিয়ে আমরা যাত্রা শুরু করেছিলাম স্বাধীন সংলাপের। আজকে তার ১০০তম পর্ব। আপনারাই আমাদের শক্তি, আমাদের পথ চলার পাথেও। আপনাদেরকে নিয়ে এগিয়ে যেতে চাই এই ১০০তম পর্বকে আরও অনেক উচ্চতায়। সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের আয়োজন স্বাধীন সংলাপে। সবাইকে স্বাগত জানাচ্ছি। সৌজন্যে আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল, বাবলি, ইয়াসমিন, পুরো আয়োজন জুড়ে থাকছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় যদি জানাতে চাই, জোট ও ভোটের রাজনীতি, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবো। সেই সাথে আজকের দিনের উল্লেখযোগ্য যে খবরগুলো থাকবে সেটি নিয়ে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। স্টুডিওতে আমার সঙ্গে এই মুহূর্তে সম্মানিত দুজন অতিথি উপস্থিত আছেন, পরিচয় করিয়ে দেবো তাদের সঙ্গে। স্টুডিওতে আছেন এম রশিদুজ্জামান মিল্লাত, কোষাধ্যক্ষ বিএনপি ও সাবেক সংসদ সদস্য। স্বাগত আপনাকে এই আয়োজনে। আছেন আব্দুল নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব। ভাই, স্বাগত এই আয়োজনে। যেতে চাই মূল আলোচনায়, জোট ও ভোটের রাজনীতি, এই বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই। এম রশিদুজ্জামান মিল্লাত ভাই, আপনার কাছে একটু আসি। জোটের কথা বলছিলাম, ভোটের রাজনীতির কথা যখন বলছিলাম, তখন একটু শুরু করতে চাই যে এখন যেটা রাজনীতিতে চলছে, যে সকলে আসলে বড় বড় দলগুলো উন্মুক্ত রেখেছে সকলের জন্য দ্বার। এখানে জোট কার সাথে হতে যাচ্ছে আমরা এখন পর্যন্ত জানি না। তবে বিভিন্ন সময় বিএনপির পক্ষ থেকে, এমনকি জনাব তারেক রহমানের কাছ থেকেও আমরা শুনেছি যে এনসিপির জন্য দ্বার উন্মুক্ত আছে। আপনারা কি তাদের সঙ্গে আসন ভাগাভাগি করতে যাচ্ছেন? ধন্যবাদ আপনাকে। আপনার ১০০তম পর্বের জন্য অভিনন্দন। স্বাধীন সংলাপের ১০০তম ধন্যবাদ। অনুষ্ঠান এটি। জি, ধন্যবাদ আমার সহ আলোচক তুষার ভাইকে। তুষার ভাই তো অনেক ভালো বলেন, মানে ওনার সামনে কথা বলতে মুশকিল আর কি। যাই হোক, আপনার প্রশ্নটা যেটা আর কি, মানে আমরা তো আশা করছিলাম আর কি যে সবাই মতপার্থক্য ভুলে এই গণঅভ্যুত্থানের পরে সবাই একত্রিত হয়ে দেশটাকে একটা ভালোর দিকে নিয়ে যাবে এবং একটা রেডিক্যাল চেঞ্জ আসবে আর কি। যেটা তারা খারাপ করেছিল সেগুলো আমরা ভালো করবো সবাই মিলে। জি। তো এর মধ্যে তো ১ বছরের মধ্যে অনেক কাহিনী হয়ে গেল। দেখলেন জামাত আমাদের সঙ্গে জোটে ছিল, জোটের কথা যেহেতু নিয়ে এসেছিলেন, জোটে ছিল তারা জামাত অনেক দিন, আমাদের সঙ্গে আন্দোলনও করেছে। তারপরে এখন যেহেতু ফেসিস্টের পতন হয়েছে, আওয়ামী লীগ নাই, তারা থার্ড ফোর্স হিসেবে নিজেকে দাবি করতো আগে, এখন সেকেন্ড ফোর্স, এবং সামটাইম তারা বলে যে তারা জিতবে, এরকম ক্ষমতা চলে আসবে, এরকম করে তারা একটা জায়গায় চলে গেছে। সেই জায়গায় চলে যাওয়ার কারণটা আরও ছিল আমাদের নতুন যে রাজনৈতিক দল হলো এনসিপি, তাদেরকে নিয়ে তারা একসঙ্গে কাজ করবে, এই ধরনের একটা এই সরকারটাই এরকম একটা ধরনের যে জামাত এবং এনসিপির সরকার এখন রান করছে, আমরা বিরোধী দলে আছি এখন। সো তারা সেই অপবাদ তো ঘুচে গেছে। এখন তো আবার বলা হচ্ছে যে বিএনপির সঙ্গে সরকারের অনেক ভালো একটা সম্পর্ক চলছে। না, সেরকম চলছিল আর কি। হ্যাঁ, চলছিল। আমরা তো বিভিন্ন সময় চেষ্টা করছি এবং করেছিও প্রথম থেকেই যে এই সরকারকে আমরা ফেল করতে দিব না, তারা যাতে অন্তপক্ষে এই ইন্টেরিয়াম পিরিয়ডটা সুন্দরভাবে চালায়, যার কারণে যাতে দেশে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি না হয়। কিন্তু তাদের পারফরমেন্স ততটা ভালো না, এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো না, দেশের অবকাঠামো ঠিক হলো না, বিনিয়োগ হলো না, এ সমস্ত কারণে কিন্তু আমরা একটু অফেন্ডেড। তারপরেও আমরা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি, তিনি বাংলাদেশের শ্রদ্ধাভাজন ব্যক্তি, কিন্তু রাজনীতিবিদ নন, সেই জন্য হয়তো বুঝতে পারেন না অনেক কিছু। সেই জন্য আমাদের দলের তরফ থেকে সিনিয়র নেতৃবৃন্দ মাঝে মাঝে গিয়ে তার সঙ্গে পরামর্শ করে কীভাবে দেশকে চালাতে হবে, দল চালাতে হবে, এবং দলের কাণ্ড কারখানা যেটা করছেন ওনারা, মানে নতুন একটা দল সৃষ্টি করে, সেটা আদৌ তারা মানে এটা ফেসিবাদের মতোই একটা অবস্থা আর কি, যে একটা সরকারের থেকে একটা দলকে করা আর কি। তো সেটার প্রেক্ষিতে আমরা এখন যে পর্যায়টা এসেছি, আপনি ভোট ও জোটের কথা বলেছেন, অনেক আগে থেকেই জামায়াত বলেছে যে আমরা জোট করতে রাজি আছি, যারা পাঁচটি দল নিয়ে, চরমোনাই সহ, হেফাজতে মজলিস, তারপর আরও ৩-৪টা দল আপনি জানেন নাম। তো সেগুলি নিয়ে একটা জোট করে ইসলামিক দৃষ্টিভঙ্গি নিয়ে এগিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিলেন আর কি। তো সেটা ভালো, মানে তারা করছিলেন ইসলামের কথা বলে, ইসলামকে আবার তারা একটু আন্ডারমাইন্ডও করে ফেলছে অনেক সময়, যে ইসলামিক একটা দল তারা রোজা এবং পূজা একসঙ্গে নিয়ে আসছে, তারপরে কৃষ্ণ, বিষ্ণু এবং মোহাম্মদ একসঙ্গে নিয়ে আসছে। তো এগুলিতে মানুষ সাধারণত আমাদের হয় কি, দেশে ইসলামিক মাইন্ডেড মানুষ হলো, ধরেন আমরা তো মুসলিম প্রায় 90% মানুষ, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ইসলামকে একদম কট্টরভাবে মানুষ
এটা পালন করুক না করুক, কিন্তু ইসলামকে ধারণ করে কিন্তু মানুষ মানে 80%-এর উপরে আর কি। সেক্ষেত্রে এই যে দ্বিচারিতার কথাগুলি, এগুলি কিন্তু আর মানুষের কাছে ভালো লাগছে না। সেই কারণে তার এই এখন একটু স্লাইড ডাউন হচ্ছে জামাতের। এর আগে যেভাবে একটু চেষ্টা করছিল, সবাই চিন্তায় পড়ে গেছিল যে এটা ইসলামিক রাষ্ট্র। আপনারাও চিন্তায় পড়ে গিয়েছিলেন? আমরা কোনো সময় এরকম চিন্তা করি না। আমরা মধ্যপন্থী দল, আমরা উদারপন্থী দল, এবং আমাদের সবসময় সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার একটা স্পৃহা সবসময় আমাদের আছে। সেখান থেকে কি এনসিপির জন্য দারুণ মুক্ত রেখেছে? এবং এনসিপি হ্যাঁ আসতে পারে, দারুণ উন্মুক্ত, মানে তারা তো আসতেই পারে। তারা নতুন দল, যদি একটা ভালো দলের সঙ্গে শিখতে চায়, তারা আসলে উন্মুক্ত থাকবে তাদের জন্য। সেই আসন ভাগাভাগির কথা জিজ্ঞেস করছিলাম, এনসিপির সঙ্গে আসন ভাগাভাগির বিষয়টি আসলে কতদূর? এখন দেখেন, আসন ভাগাভাগির ব্যাপারটা একটু জটিল আর কি। আসন ভাগাভাগি কেমনে করবেন? আসন ভাগাভাগি হলো, ধরেন আমাদের দলটা একটা বৃহৎ দল, সবখানে আমাদের প্রার্থী রয়েছে। হ্যাঁ, আসন ভাগাভাগি আমরা এমনভাবে করতে চেয়েছিলাম যে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে যারা আন্দোলন করেছে ঐক্যবদ্ধভাবে, তাদের সঙ্গে একটা কমিটমেন্ট আমাদের আছে যে তাদেরও কিছু কিছু, যেমন মান্না ভাই আছে, সাকি আছে, নূর আছে, তারপরে আপনার যারা আমাদের সঙ্গে সবসময় থাকতো আর কি, এরকমভাবে 10-12 জন যারা আছে, সাইফুল ভাই আছে। তো এদেরকে নিয়ে কথাবার্তা চলছে, মানে পাশ করতে হবে। তো তাদেরকে নিয়ে আলোচনা করে এমনভাবে বলা হবে, ভোটের রাজনীতিটা অন্যরকম। নর্মাল রাজনীতি অ্যান্ড ভোটের রাজনীতি দুটো কিন্তু দুই রকম আর কি। ভোটের রাজনীতি আপনাকে পাশ করতে হবে, জনগণ আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, জনগণ আপনাকে ভোট দিতে হবে, ভোট দিয়ে আপনাকে রিপ্রেজেন্টেটিভ বানাতে হবে, যাদের গ্রহণযোগ্যতা যেমন থাকবে সেই অনুযায়ী আপনারা তাদেরকে অনুযায়ী জাজ করে আমরা এই জোটটাকে আমরা উন্মুক্ত রেখেছি। আমি একটু তুষার ভাইয়ের কাছ থেকে আসি এই বিষয়টা নিয়ে। এই যে জোটের রাজনীতি চলছে, যেহেতু সামনে ভোট, সেখানে বিএনপি এবং জামাতে ইসলামী একইভাবে দ্বার উন্মুক্ত করে রেখেছে, কারণ তাদের জোট গঠন করতে হবে। তাদেরকে কেন্দ্র করেই চলছে এই রাজনীতিটা, কোনো দলই এখনো দরজা বন্ধ করেনি। তো এই যে জোটের রাজনীতি, সেটি আসলে কেমন দেখছেন? আমরা এর আগে দেখলাম যে এনসিপিকে একবার গণ অধিকার পরিষদের সঙ্গে জোট হওয়ার কথা আমরা জানছিলাম, আবার 5 আগস্টের পর থেকে আমরা জানতাম যে জামাতের সঙ্গে তারা আছে, এখন আমরা জানছি যে বিএনপির সঙ্গে আছে। পুরো জোটের রাজনীতি কেমন দেখছেন? রাজনীতি তো আসলে একটি স্বার্থ নির্ভর কাজ। রাজনীতিতে প্রথম স্বার্থ দেখতে হয় জনগণের, তারপরেই স্বার্থ দল তার নিজের দলের স্বার্থ দেখে। কেননা দলের স্বার্থ না দেখলে তো দলে মানুষ থাকবে না। তো আজকে আমার ভালো লাগছে যে মিল্লাত ভাই এখানে আছেন, এবং আজকে 100তম পর্ব বাবলির অনুষ্ঠানের। খুবই ভালো লাগছে যে 100তম পর্বে এসে কথা বলছে। কিন্তু যে জায়গাটিতে আমি কথা বলতে চাই সেটি হচ্ছে যে এই ভোট এবং জোট কোনোটাই এইভাবে হয় না যে দল তার নিজের স্বার্থ বিসর্জন দিয়ে অন্য দলের স্বার্থ দেখে। মূলত দল তার নিজের স্বার্থ বিবেচনা করে অন্যকে জায়গা দেয়। আর ভোট হচ্ছে স্থায়ী একটি প্রক্রিয়া, নির্ধারিত সময় পর পর হবে। কিন্তু জোট স্থায়ী না। জোট ওই যে যেহেতু স্বার্থ নির্ভর, তাই এটা ভেঙে যায়। আজকে বিএনপির সঙ্গে জামাত প্রতিদ্বন্দ্বিতা করছে, জামাতের লক্ষ্য তো এটাই ছিল, সে 3 থেকে 2 হতে চেয়েছে। ফার্স্ট বয় যেমন সেকেন্ড হতে চায় না, ফার্স্ট বয়ের নিচে যে সেকেন্ড থার্ড ফোর্থ থাকে, সে সারা জীবন ফার্স্ট হওয়ার জন্য লড়াই করে। এবং মিলাদ ভাই ঠিকই বলেছেন যে আওয়ামী লীগ যেহেতু নাই, ফলে কে 1 আর কে 2 এইটা নিয়ে লড়াই ছিল সবসময়। এখন 3 নাম্বার অটো প্রমোশন পেয়ে 2 হয়ে গিয়েছে, এবং যে কারণে এই 3 নাম্বার দল যেটি জামাত ইসলাম নিজেকে বলতো, যদিও ভোটের পার্সেন্টেজ হিসাব করলে অনেক কম ছিল, তারা এখন তাদের আশু বিজয়ের সম্ভাবনা দেখতে পাচ্ছে। কারণ তরুণদের মধ্যে তারা আগের চাইতে বেশি সমর্থন আছে, এটা তারা প্রমাণ করতে পেরেছে বিশ্ববিদ্যালয়গুলির নির্বাচনে। এটা তাদেরকে একটা এক্সট্রা উৎসাহ দিয়েছে। ওই যে বুস্ট ইজ দ্য সিক্রেট অফ মাই এনার্জির মতো, এই ডাকসু চাকসু রাকসু ইজ দ্য সিক্রেট অফ দের এনার্জি। কিন্তু যেটা ঘটছে সেটা হলো যে বিএনপি আসলে যে আসন ভাগ করছে, এটা আমি মনে করি না যেটা জোটের স্বার্থে কিংবা তার নিজের স্বার্থে। তারা আসলে এক ধরনের উদারতা দেখাচ্ছে, কারণ তারা জানে যে তারা যদি একাও ইলেকশন করে তারপরে তারা জিতবে। কিন্তু এতদিন ধরে যারা তাদের সঙ্গে আন্দোলন করেছে, জেল জুলুম হুলিয়ার মুখোমুখি হয়েছে, এই গণ আন্দোলনের সময় একসাথে ছিল, তারা আসলে তাদেরকে সঙ্গে নিয়ে একটা সরকার তৈরি করতে চায়, যাতে করে এইরকম না হয় যে সামনের দিনে যখন সরকার পরিচালিত হবে তখন তারা অন্য কারো কথা শুনছেন না বা অন্য কারো মতামত দেওয়ার জায়গা নাই, এরকম একটা পরিস্থিতি যাতে তৈরি না হয়। আমি এটাকে স্বাগতই জানাই। কিন্তু এনসিপির সাথে আসন ভাগাভাগি করাটাকে যদি তারা বেশি আসন এনসিপিকে দেন, আমার কাছে মনে হবে যে আমার এইভাবে উপদেশ দেওয়া ঠিক না।
কিন্তু আজকে যেহেতু আইন উপদেষ্টাকে দেখেছি যে উনি জামাত এবং বিএনপিকে উপদেশ দিয়েছেন, তা আমি তো ওনাকে খুব পছন্দ করি, আমি তাই উপদেশ দিচ্ছি। আইন উপদেষ্টার এই স্ট্যাটাসটা নিয়ে আমি একটু কথা বলবো। তো এরা জুলাই সনদ স্বাক্ষর করে নাই, অথচ এরাই জুলাই সনদ চেয়েছে। একসময় বলেছে জুলাই সনদ না হলে পরে আমরা নির্বাচন করবো না, এখন বলে আমাদের মনের মতো না হলে করবো না, আইনি প্রতিরক্ষা না দিলে করবো না। এরাই লোকজনকে ভয় দেখিয়েছে সেফ এক্সিট লাগবে, কিন্তু আবার সেফ এক্সিটের ভয় দেখানোর পরে যখন কোনো কোনো উপদেষ্টা একটু সেফ এক্সিট পাওয়ার জন্য হয়তো বিএনপির কারোর দিকে একটু তাকিয়ে হেসেছে, তখন তারা রাগান্বিত হয়ে গিয়েছে। তারপরে তারা বলেছে, আজকেই বলেছে যে জুলাই সনদ জনগণের সামনে প্রকাশ করতে হবে। যে এতদিন ধরে ঐকমত্য কমিশনে এত গেলেন আসলেন, নিউ ইয়র্কে বেড়াতে গেলেন একসাথে জাতিসংঘে, তখন বলতে পারেন নাই যে জুলাই সনদ সবার সামনে বলতে হবে, আলোচনাটা সবার সামনে হোক। আলোচনা করেছেন গোপনে, রুদ্ধদ্বার কক্ষে বের হয়ে এসে কথা বলেছেন নিজেরা। জুলাই সনদ বানিয়ে ফেলেছেন, সেটা স্বাক্ষর করতে যান নাই, অথচ আপনারা চেয়েছেন এই সনদটা, যারা চাইলেন তারাই করলেন না। এবং এখন আবার যারা সনদ বানিয়েছেন তারা বলেছেন যে এইটাতে কিছু কিছু পরিবর্তন আনা হচ্ছে। স্বাক্ষর করে ফেলার পরে পরিবর্তন আসে কি করে একটা জিনিসে? তাহলে কি আবার নতুন করে স্বাক্ষর করাবে? এই যে দোনমনো অবস্থা, এর মধ্যে আবার জামাত ইসলাম বলেছে আমরা ওপেন, কিন্তু জামাত ইসলামের জন্য ওপেন হওয়া খুবই কঠিন। কেননা জামাত ইসলামে যারা যোগ দেবেন, আপনি নিশ্চয়ই জানেন যে শিবির বলেছে যে ডাকসুর ক্যান্টিনের মধ্যে, বিভিন্ন হলের ক্যান্টিনে হাফ প্যান্ট পরে খাবার দেওয়া যাবে না। এখন যারা তাদের দলে যোগ দিবে তারা কি হাফ প্যান্ট পরতে পারবে? এটা তাদেরকে বলতে হবে। ফলে হাফ প্যান্ট পরা লোকজন তাদের দলে যেতে পারবে না। তাদেরকে বলতে হবে বাংলাদেশের মহিলা ফুটবল দল কি হাফ প্যান্ট পরে খেলবে না ফুল প্যান্ট পরে খেলবে? খেলতে পারবে না, খেলতে পারবে, ধরে নিলাম খেলতে পারবে, ইরানও পারে, কিন্তু তাদেরকে যেটা বলতে হবে যে মহিলা ফুটবল দলের ড্রেস কি হাফ প্যান্ট হবে না ফুল প্যান্ট হবে। ফলে উদার গণতান্ত্রিকভাবে দলের রাস্তা খুলে দিল, জামাতে যোগ দেওয়াটা বাংলাদেশের অধিকাংশ দলের পক্ষে খুবই কঠিন। ফলে তারা যদি এটা খুলেও দেন, তাদের সঙ্গে আসতে পারবেন কারা? ওই যে বিভিন্ন দলের এ টিম বি টিম সি টিম নাকি এখন আছে, তারা আসবেন। ফলে আজকে এই মুহূর্তে নির্বাচনের যে পরিস্থিতি, তাদের যেটা দাঁড়াচ্ছে যে এ টিম বি টিম সি টিম সহ তৃতীয় শক্তি দ্বিতীয় শক্তি হচ্ছে, আর আরেক দলের এ টিম বি টিম না থাকলেও তারা একটা ছোটখাটো এ টিম বি টিম সি টিম তৈরি করে নিচ্ছে, কারণ যাতে করে এমন না হয় যে জায়গা দিলাম না বলে এক ধরনের অহেতুক বিরোধিতা তৈরি হলো। আমি দুইটাকে স্বাগত জানাই, কিন্তু দেখেন এনসিপি ছাত্রদের দল, তরুণদের দল, তারা কিন্তু সবচেয়ে খারাপ করেছে ছাত্রদের মধ্যে। এই ডাকসু চাকসু ভোটের মধ্যে তারা নাই, তারা একেবারে হারিয়ে গেছে। তারা তাদের নিজেদের সমর্থিত একটা ছাত্রদের দল ছিল, ওইটার নাম বদলে দিয়েছে, আরেকটাকে বিলুপ্ত করে দিয়েছে, এবং তারা বলেছে আমাদের কোনো সমর্থিত ছাত্রদের দল নাই। অথচ তাহলে নাম বদল হয় কেন? তাহলে এই দলটা বাতিল হয় কেন? এগুলো কোনো সঠিক উত্তর দিচ্ছে না। যারা ট্রান্সপারেন্সি চায় তাদের নিজেদের কাজের মধ্যে ট্রান্সপারেন্সি নাই। আমি গতকালই দেখেছি একটা ভিডিওতে হান্নান শাহ মাসুদ একটা টয়োটা স্কোয়ার গাড়ি থেকে নামছেন। এই গাড়ি কেনা খুবই কঠিন, 1 বছরের মধ্যে এটা কিনতে পেরেছেন। তারাই কিন্তু দাবি করেছিলেন সবার অ্যাকাউন্ট খুলে দিতে হবে, কে কোথার থেকে আয় করে জানাতে হবে, সকল হিসাব দিতে হবে। কিন্তু তারা নিজেদের হিসাব কি দিবেন ইলেকশনের আগে? এই গাড়িগুলো কি সব বড় ভাইদের গাড়ি? এই প্রশ্নগুলি ভোটাররা করবে। ফলে আমার কাছে মনে হয় যে মিত্র নির্বাচনও বিএনপির চিন্তা করা উচিত যে যদি তারা এনসিপি থেকে নমিনেশন দেনও, এনসিপিতে প্রচুর ক্লিন ইমেজের নেতা আছেন, আমি মনে করি যে বিএনপি সেই ক্লিন ইমেজের নেতাদেরকে সামনে আনা উচিত, যাদের গাড়ি নিয়ে প্রশ্ন, যাদের দাদার সম্পত্তি নিয়ে প্রশ্ন, যাদের এলাকাতে বিনিয়োগ নিয়ে প্রশ্ন, যারা দল করার আগেই বাংলাদেশের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে প্রেস সচিব ঘোষণা করে দিয়েছেন। বিএনপিকে চিন্তা করতে হবে যে বিএনপি তাদেরকে প্রমোট করবে নাকি করবে না। আর আজকে আসিফ ভাইয়ের স্ট্যাটাসটা সম্পর্কে আমি বলি, ঢাকা 14 আমার আসন, সেইখানে আমি রেগুলার ভোট দেই। আমার আসন মানে আমি এমপি হতে চাই না, কিন্তু এই আসনে আমি বড় হয়েছি ছোট থেকে। আমরা ওই এলাকাতে 50 বছরের বেশি থাকি। সেইখানে 2 জন প্রার্থী দিয়েছেন, একজন জামাত ইসলামের পক্ষ থেকে আরমান সাহেব ব্যারিস্টার, আরেকজন গুম খুনের যে আক্রান্ত পরিবার, সেই পরিবারের তুলি। এখন আমাদের আইন উপদেষ্টা বলেছেন যে একই আসনে এদের 2 জনকে দেওয়া ঠিক হয় নাই, এদেরকে আলাদা আলাদা আসনে দিলে হয়তো 2 জনই জিতে আসতেন, তাহলে 2 জন এরকম পরিবারের সদস্য সংসদে থাকতো। কিন্তু এটা বলেই তিনি বিএনপির দাবিটাকে আরো স্ট্রং করে দিয়েছেন। সেটা কি? যে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের মতো আচরণ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এটা নিয়ে এবং এই তত্ত্বাবধায়কের মতো আচরণ করতে গেলে নিরপেক্ষ থাকতে হবে। এখন আপনি যদি নিরপেক্ষ উপদেষ্টা হন, আপনি কি কোনো দলকে পরামর্শ দিতে পারেন যে আপনার প্রার্থী জিতার জন্য কোন জায়গা থেকে নির্বাচন করা উচিত? এটা আপনি পারেন নাকি তারা আলাদা করে আবার নিরপেক্ষ তত্ত্বাবধায়কের মতো আচরণ শুরু করতে পারে সার্টেন একটা ডেট থেকে? না, হয়তো সেটা করবেন তারা, কিন্তু তার আগেই যে উনি 2টা দলকে পরামর্শ দিলেন যে একই জায়গাতে 2টি গুম খুনের পরিবারকে বা গুম হয়ে যাওয়া পরিবারকে ইলেকশন করতে দেওয়াটা ঠিক হয় না, আলাদা আলাদা দিলে 2 জনই জিততো। এই রাজনৈতিক পরামর্শ তো কোনো উপদেষ্টা দিবেন না, এটা দলগুলি ঠিক করবে। তা আমাদের অবস্থা এখন কেমন হয়েছে জানেন? আমাদের অবস্থা হয়েছে জোট ভোট যাই হোক, এখন আমরা চিন্তিত হচ্ছে
এই অন্তর্বর্তী সরকার কি ভোটের সময় নিরপেক্ষ আচরণ করবে নাকি করবে না, নাকি সেটাই হচ্ছে করবে না? সবথেকে কারণ বড়। একটু আগে মিল্লাত ভাই একটা কথা বলেছেন যে এই সরকারটা জামাত এবং এনসিপির সরকার, ওনারা বিরোধী দলে, নিশ্চয়ই তারা সেই আচরণগুলি পেয়েছেন বলেই তারা এই দাবিটা জানাচ্ছেন যে আপনারা একটু অন্তর্বর্তী থাকেন না, আপনারা একটু নিরপেক্ষ হয়ে যান। আমি এটা নিয়ে কিন্তু মিলাদ ভাইদের জন্য তো ভাই এখন এই ধরনের প্রশ্ন আসছে আমি যে এই এটা আরো এক সরকার এখন জায়গায় তার বলেছি মতো করে যে তাদের মতো করে এই যে সরকার অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে একটা ছবিতে মানে মূল হিরো এবং হিরোইন রেগুলার নাচ গানগুলি করছেন, তো হঠাৎ করে তাদেরকে এখন আইটেম নাচটাও করতে হবে। আইটেম নাচ হচ্ছে 5-10 মিনিটের থাকে, তো নির্বাচনটা হচ্ছে কয়েকদিনের, তো এখন তারা আইটেম ড্যান্সার হয়ে যাবেন। এতদিন তারা মূল নায়ক নায়িকা ছিলেন। যদি এইটাকে নিরপেক্ষ সরকার করতে হয় তাহলে অবশ্যই পক্ষপাতমূলক আচরণ যারা করেছেন এমন উপদেষ্টাদেরকে বদলাতে হবে। পক্ষপাতমূলক আচরণ যারা পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেগুলো সিভিল প্রশাসন, সেইখানে পরিবর্তন আনতে হবে, এনে প্রকৃত নিরপেক্ষ, বিচারিকভাবে নিরপেক্ষ, আমি বলি না যে দল নিরপেক্ষ, বিচারিকভাবে যারা নিরপেক্ষ এমন ব্যক্তিদেরকে পদায়ন করতে হবে এবং নিশ্চিত করতে হবে ভোটের সময় কেউ বিভিন্ন জায়গাতে ফোন করে একে একটু দেখবেন, ওকে একটু দেখবেন না, একে উদারভাবে দেখেন। সেটা কি সম্ভব আসলে নিশ্চিত করা? এই সম্ভাবনাটা করতে হবে। এটা যদি করতে না পারেন তাহলে যে ঐতিহাসিক যে নির্বাচনটি হওয়ার কথা ছিল, এটা ঐতিহাসিক নির্বাচন না হয়ে এটা ওয়েস্টিনের হাসের নির্বাচন হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই। আমি তুষার ভাইয়ের কথার সূত্র ধরেই একটু বলতে চাই, নির্বাচনের আগে উপদেষ্টা পরিষদের পুনর্গঠন করার প্রয়োজন হলে সেটা যেন ন্যায্য এবং যৌক্তিকভাবে করা হয়, সেটি প্রধান উপদেষ্টাকে বলেছে এনসিপির নেতারা। এছাড়া কাউকে বাদ দেওয়ার যদি প্রয়োজন হয়, শুধু ছাত্র উপদেষ্টা নন, বিভিন্ন দল ও গোষ্ঠীর প্রতিনিধিত্বকারী যেসব উপদেষ্টা সরকারে আছেন তাদেরও যেন বাদ দেওয়া হয়, সেটিও বলেছে এনসিপি। বিএনপি আসলে কিভাবে যাচ্ছে? কাদেরকে? আপনারা তো ছাত্র উপদেষ্টার কথা এর আগে ইঙ্গিত করেছিলেন বা অন্যান্য দল ইঙ্গিত করেছে, বিএনপি কিভাবে ছাত্র যাচ্ছে? উপদেষ্টা তো ধরেন একটা দলের আর কি, এনসিপি কে সাপোর্ট করতে, আমরা জানি আমরা কি এনসিপির লোক, এবং ওখানে তো নিরপেক্ষ সরকার করতে গেলে, তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি করতে যায়, তাহলে তো আজকে যে কথাটা বলেছে এনসিপি, তার সঙ্গে আমি একমত। যে কোনো দলের মতাবলম্বী যদি থাকে কেউ কোনো উপদেষ্টা, তাহলে আমরা শুনেছি একজন উপদেষ্টা আছেন খুব প্রভাবশালী, তিনি শিবির করতেন আগে, এবং তিনি যদি ওখানে থাকেন তার প্রভাব তো থাকবেই জামাতের প্রতি। তো এরকম যারা আছে তাদেরকে বাদ দিয়ে নতুন আদলে আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ দেবার কথা বলছেন? তুষার ভাই যেমনটি বললেন যে শুধু দলীয় না, যারা বিভিন্ন জায়গা থেকে, প্রশাসনের বিভিন্ন জায়গা থেকে এনে যারা যোগ্য তাদেরকে দেওয়ার কথা বলেছেন। আপনারা কি দলীয় উপদেষ্টা বাদ চাচ্ছেন নাকি কিভাবে চাচ্ছেন? না, আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকার হয়েছে না, অনেকবার তো হয়েছে, 2-3টে ইলেকশন হয়েছে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে। তখন তো সমাজের সেই সমস্ত ব্যক্তিগুলি তারাও কিন্তু এক জায়গায় ভোট দেয়, তাদের নিরপেক্ষতা কিন্তু নিজের কাছে মানে তার দায়িত্ববোধের থেকেই কিন্তু তিনি তার নিরপেক্ষতাটা পালন করেন। কিন্তু তিনিও একটা জায়গায় ভোট দেন, হয় নৌকায় দিয়েছেন, না হয় ধানের শেষে দিয়েছেন, না হয় দাঁড়িপাল্লায় দিয়েছেন, কোথাও না কোথায় দিয়েছেন আর কি। কিন্তু তার যে ধরেন তার যে সততা, যে তার যে কর্তব্যের প্রতি যে শ্রদ্ধা, সেই ধরনের মানুষগুলি বের করে এবং দেশের প্রতি একটা মানে টান রয়েছে আর কি, দেশকে ভালোবাসে, এই ধরনের লোকজনদের আসলে থাকা দরকার এই তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে। এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে যদি আপনি করতে চান, এখানে যে সরকারে ধরেন এনসিপির যে ছাত্র উপদেষ্টা আছে তাকে তো বেরিয়ে আসতে হবে, এবং দলীয় ওই যে আমি একটা কথা বললাম ওনাদের বেরিয়ে আসতে হবে। তারপরেও আরো একটু আপনার একটু ফরেনসিক করতে হবে, তারা কখন বেরিয়ে আসবে? কিছুই না, এটা 15 দিন 20 দিন আগে বেরিয়ে আপনার পরে বেরিয়ে হয়, তখন কি সেটা নিরপেক্ষ থাকবে? মানে থাকবে না কেন? সরকারের তত্ত্বাবধায়ক সরকার, আমি বললাম বেশি বেশি যদি আপনি নেন আর কি, হ্যাঁ, আই এম শিওর উনি যদি আমাদেরকে, যে তুষার ভাই আছেন, উনি যদি আমাদেরকে পছন্দ করেন, যদি আমাদের দলটাকে পছন্দ করেন, যে এই দল দেশের জন্য কাজ করে, এই দল দেশের মানুষের ভালোবাসা নিয়েই সরকার গঠন করে, এবং দেশের জন্য কাজ করার জন্য তারা বিভিন্ন ধরনের 31 দফা থেকে আরম্ভ করে নানান রকমের আমরা প্রস্তুতি নিয়েছি, এগুলি কাজ করব, তারপরেও তাকে যদি একটা ভালো জায়গায় আপনি মানে একটা নিরপেক্ষ জায়গায় বসায় দেন, যে নির্বাচনটা পরিচালনা করে দেন, তাহলে কিন্তু তিনি নিশ্চয়ই বিএনপির জন্য কাজ করবেন না, বিএনপিকে ভালোবাসেন, কাজ করবেন না, কারণ তার নীতিগত একটা দিক আছে, সেই নীতিটাকে তিনি বিসর্জন দিবেন না। তিনি ভোটটা হয়তো গিয়ে ধানের দিবেন, কিন্তু কাজ করবেন যে নিরপেক্ষ ভোটটা হচ্ছে কিনা। এই জন্য দরকার হলো আপনার ইসিকে পর্যাপ্ত পরিমাণে শক্তিশালী করা, আমার মনে হয় আর কি।
এবং সেই শক্তিশালী ইসির আন্ডারে যখন থেকে আপনার এই সরকারটি আপনার তত্ত্বাবধায়ক সরকারের আদলে গেল, তখন থেকে এমন হওয়া উচিত যে তাদের সমস্ত রুটিন ওয়ার্ক ছাড়া অন্য কোনো কাউকে ফোন করে, যেটা বললেন উনি, যে ফোন করে হ্যালো বললেন, এই করলেন, এগুলো করতে পারবেন না। এটা সম্পূর্ণ ইসির নিয়ন্ত্রিত একটা ইলেকশন হবে। সেখানে তার আন্ডারে আইন শৃঙ্খলা বাহিনী থাকবে এবং সেনাবাহিনী 1 লক্ষ সেনাবাহিনী তার দিতে চেয়েছে সশস্ত্র বাহিনী থেকে। সেই 1 লক্ষ সেনাবাহিনীকে ট্রেন্ড আপ করবে, বলবে কিভাবে করবে। তারপরে আপনার পুলিশদের একটু ট্রেন্ড আপ করবে। তাদের ক্ষমতা এমন থাকবে, যদি মনে করে যে নিরপেক্ষ নয় যে ব্যক্তি, তাকে সেখান থেকে উইথড্র করবে। সেই সমস্ত সবগুলি বিষয়ে ইসিকে সবচেয়ে বেশি শক্তিশালী করতে হবে, তাহলেই আপনার একটা ফেয়ার নির্বাচন পেতে পারে। জনপ্রশাসনের যোগ্যতার ভিত্তিতে নিরপেক্ষ বদলি পদায়ন নিয়ে বৈঠকে কথা বলেছে এনসিপি। এখানে কথা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা হচ্ছে। আমি এই প্রশ্ন রেখে একটু বিরতিতে যেতে চাই। তিনি বলেছেন যে বড় রাজনৈতিক দল হিসেবে যারা পরিচিত, তারা নিজেদের মধ্যে প্রশাসন, এসপি, ডিসি ভাগ বাটোয়ারা করছে। নির্বাচনের জন্য তারা সেই তালিকা সরকারকে দিচ্ছে। উপদেষ্টা পরিষদের ভেতর থেকেও সেই দলগুলোকে সহায়তা করছে। এভাবে চললে সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। সেই দলটা আসলে কারা বা এভাবে চলতে পারে কিনা? মিলাদ ভাই, আপনার কাছে বিরতির আগে একটা প্রশ্ন রেখে গিয়েছিলাম। নাহিদ ইসলাম যেমনটি বলছে যে প্রশাসনের বিভিন্ন পদবি নিয়ে আসলে ভাগ বাটোয়ারা চলছে। একটা বড় রাজনৈতিক দল প্রশাসনে এসপি, ডিসি ভাগ বাটোয়ারা করছে। তারা সরকারের কাছে একটা লিস্টও দিয়েছে, সেই অনুযায়ী দলগুলোকে সহায়তা করছে সরকার। আমি জানি না লিস্ট দিয়েছে কিনা, কিন্তু প্রশাসনের ভাগ বাটোয়ারা সম্বন্ধে যে কথাটা বলে, এটা ঠিক না। মানে প্রশাসনে যারা নিরপেক্ষ থাকবে তাদের জন্য আমাদের এটা চাওয়া আর কি, প্রশাসনিকভাবে যে নিরপেক্ষ থাকে। কিন্তু এটা খুব কঠিন হবে এবার, কারণ 17 বছরে তো যে রিক্রুটমেন্ট হয়েছে, ধরেন বিসিএস ক্যাডারের কথা বলেন, ক্যাডার সার্ভিস বলেন, পুলিশ সার্ভিস বলেন, যারা হয়েছে তারা 17 বছরে তো তারা এসপি হয়েছে, ডিআইজি হয়েছে, ইয়ে হয়েছে, তারা তো আছে আর কি, হ্যাঁ, পুলিশে এবং প্রশাসনে অন্তপক্ষে এডিশনাল সেক্রেটারিরা তো পুরা মানে আপনার আগের রেজিমের আর কি। তো তারা যদি এই নির্বাচনকালীন সময়ে প্রশাসনে থাকে, তাদের একটা প্রভাব বিভিন্ন জায়গায় থাকবে আর কি। এটা আমরা তো মানুষ তো থাকে আর কি। আর তারা যেহেতু সুবিধাভোগী এবং আমরা বলেই ফেলি যে স্বৈরাচারের দোসর, কারণ তারা তো সাহায্য করেছে এই যে অপকর্মগুলির জন্য বিগত সরকারের, এগুলি তো প্রশাসনিক আপনার সাহায্য ছাড়া তো আর করতে পারেনি, সবগুলি সাহায্য লাগছে। যারা হাজার হাজার টাকা নিয়ে গেছে তাদের জন্য সাহায্য লাগছে। তো এই প্রশাসনের অন্তপক্ষে বেছে যারা গত ইলেকশনগুলি করেছে, তারা যাতে ইলেকশনটা না করে, এটা হলো আমাদের একটা চাওয়া আর কি। গত ইলেকশনে যারা ইম্পর্টেন্ট পজিশনগুলো ছিল, তারা তো কাজ করেছে আপনার ফ্যাসিস্ট সরকারের হুকুমে। যারা হুকুমে কাজ না করে অন্তপক্ষে এদেরকে রদবদল করে অন্তপক্ষে এমন প্রশাসনিক লোকগুলি আনা দরকার। আমি একটু এটা তুষার ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই। তুষার ভাই, মানে এনসিপির পক্ষ থেকে যে অভিযোগগুলো করা হচ্ছে, আপনি সেই অভিযোগগুলোকে আসলে কি মনে করছেন, যে এটাকে শুধুই অভিযোগ নাকি আসলে তারা এই কনসার্নটা আসলে অনুভব করছে বলেই করছে? তাদের কাজকর্মে অনেক স্ববিরোধিতা আছে। এটা এক হতে পারে তাদের বয়সের কারণে, অনভিজ্ঞতার কারণে, আরেকটা হতে পারে এটাই তাদের রাজনীতির ধারা। উপদেষ্টা পরিষদকে কে নিয়োগ করলো? আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বাস করি, তাহলে নিয়োগকর্তা হিসেবে তাদেরকে উল্লেখ করা হয়েছিল, তরুণরা এবং এই দলের যারা তারা যাদেরকে নিয়োগ দিয়েছেন তাদের নিরপেক্ষতা নিয়ে তারা প্রশ্ন করছেন। তার মানে তারা মানুষ চিনেন না। তারপরে তারা কি করেছেন? তারপরে তারা বলছেন তারা এখন বিএনপির সাথে নেগোসিয়েশন করছেন আসনের জন্য, অথচ তারাই স্লোগান দিয়েছেন চাঁদা যায় লন্ডনে। তাহলে এখন তারা সেই কথা ফেরত নিক। এরকম তারা অনেক কাণ্ড কারখানা করেছেন, যেটা করে আবার তারা সেইখানেই পাল্টা ফেরত গিয়েছেন। এখন তারা বলছেন এই সরকার নিরপেক্ষ আচরণ করছে না। এই সরকার যদি নিরপেক্ষ আচরণ না করে, এটা কি গতকাল থেকে শুরু করেছে? শুরুর থেকেই তাহলে নিরপেক্ষ আচরণ করছে না। যে পদায়ন হয়েছে, যে নিয়োগ হয়েছে, যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে, যাদেরকে ডিপ ফ্রিজ থেকে বের করে এনে আবার চাকরিতে ফেরত আনা হয়েছে, এই সব ঠিক ছিল? যদি ওই সব ঠিক হয়ে থাকে তাহলে এটাও ঠিক, আর যদি ওগুলো সব ভুল না হয়ে থাকে এটাও ভুল। প্রবাবিলিটির অঙ্ক, স্ট্যাটিস্টিক্স যদি আপনি পড়ে থাকেন, তাহলে দেখবেন যে কোনো ব্যক্তি শতকরা 100% সঠিক কাজ করতে পারে না। তাহলে কি আমরা ধরে নিব যে শুধুই নির্বাচনের কয়েক মাস আগে তারা সব বেঠিক কাজ করতে শুরু করেছিলেন, আগে তারা সব সঠিক ছিলেন? মোটেও না। তারা যদি এখনো ভুল করেন তখনও ভুল করেছেন, অথবা তখন ভুল না করে থাকলে এখনো করছেন না। এটা হলো একটা। আর সবশেষে এসে দেখেন তারা বলছেন নিয়োগ হয়েছে, হ্যান হয়েছে, ত্যান হয়েছে, এগুলা হয় নাই।
মেধার ভিত্তিতে নিয়োগের কথা ছিল। এই আন্দোলনের শুরুতে স্লোগান ছিল কোটা না মেধা, মেধা না মেধা, তাই না? মেধাই মেধা। তারা কি মেধার ভিত্তিতে নিয়োগকে উৎসাহিত করেছিলেন, নাকি যখনই নিয়োগ কাউকে দিতে যাওয়া হয়েছে তারা খুঁজেছেন কে কোন দল করেছিল, কার সঙ্গে কার ছবি আছে, কার পাশে কে কখনো দাঁড়িয়েছিল? আপনি আমাকে একটা জিনিস বলেন, এরকম একজন নেতা যদি এই টিভি সেন্টারে আসে সবাই তার সঙ্গে ছবি তুলবে। এখন ভবিষ্যতে কেউ এসে বলবে আপনি ওনার সাথে কেন ছবি তুলেছেন, আপনি দোসর, আপনি আসর, এটাই তো হয়েছে, আপনি ভাসর, বলবে? এটাই বলবে না হয়েছে। তো। কিন্তু এটাই তারা করেছে। করে এখন তারা কি বলছে, এখন তারা মেধার ভিত্তিতে নিয়োগ চায়। এই মেধাবী লোকদেরকে তো মেধার ভিত্তিতেই বিচার বিবেচনা করা উচিত ছিল। এটাই তো ছিল সেই সুবিচার, এইটাই তো ছিল সেই ইনসাফ। জুলাই বিপ্লবের যে চেতনার কথা তারা বলেন, সেই চেতনাটা কি? সেই চেতনাটা ছিল ইনসাফ। ইনসাফ কি? ন্যায় বিচার। উর্দুতে বললে, আরবিতে বললেই এটা অন্য শব্দ হয়ে যায় আবার তাদের কাছে। তো এই ন্যায় বিচারের যে রাজনীতি, সেই ন্যায় বিচারই হচ্ছে নিরপেক্ষতা। নিরপেক্ষ বলে কোনো শব্দ নাই। আজকে তারা ওই লাইনটাকে, যেটা নিয়ে একসময় বাংলাদেশের সুশীলরা সমালোচনা করেছেন, আমরাও তখন ছোট্ট ছিলাম, আমরাও অনেক সমালোচনা করেছি, এই লাইনটা আজকে সত্য হয়েছে আজকে এত বছর পরে এসে, যে শিশু আর উন্মাদ ছাড়া কেউ নিরপেক্ষ না। এবং এই শিশু আর উন্মাদ ছাড়া যে কেউ নিরপেক্ষ না, এটা এখন এসে প্রমাণিত হচ্ছে। কারণ এখন শিশুরাও নিরপেক্ষ না। কারণ এখানে যে উপদেষ্টা আছেন তাদেরকে অনেকে শিশু উপদেষ্টা বলে ব্যঙ্গ করেছিলেন। এখন একদল বলছে এই শিশুরা নিরপেক্ষ না, আবার ও আরেক দল বলছে বৃদ্ধরা নিরপেক্ষ না। আর দু একজন তো আছেনই মাঝে মাঝে এমন কথাবার্তা বলেন যেটা আসলে আমাদের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন জাগে। আমি নাম বলতে চাই না। আর এই যে নিরপেক্ষতা, এই নিরপেক্ষতা সবসময় হচ্ছে সময় কেন্দ্রিক। পৃথিবীতে কোনো মানুষ আজীবন নিরপেক্ষ থাকেন না। বিচারের সময় যিনি নিরপেক্ষ থাকেন, তিনি কি বাসায় গেলে তার সন্তানের বিষয়ে নিরপেক্ষ থাকেন না। উনি যখন বিচারক এজলাসে তখন নিরপেক্ষ। আমাদেরকে ওই রকম লোক দেখতে হবে, যে লোক কাজের সময় নিরপেক্ষ থাকেন, তার সিদ্ধান্ত যখন অন্য কারো জীবনকে প্রভাবিত করে ওই সময় তিনি ইনসাফ করেন। নিজের সাথে নিজের সুবিচার ভিন্ন কথা, আপনার পরিবারকে আপনি ভালোবাসবেন এটা ভিন্ন কথা, কিন্তু সেই বিচারক যে বিচার প্রার্থীকে সন্তুষ্ট করার জন্য, সুবিচার নিশ্চিত করার জন্য নিজের পুত্রকে মৃত্যুদণ্ড দিতে প্রস্তুত থাকে, সেইটা হচ্ছে নিরপেক্ষতা। মৃত্যুর পরে সেই পুত্রের সমস্ত কিছু উনি করবেন, পুত্রের জানাজা থেকে শুরু করে সকল কিছু করবেন, পুত্রের লাশ ঘাড়ে নেবেন, কিন্তু বিচারের সময় উনি বিচার প্রার্থীকে বিচার দিবেন। সেই নিরপেক্ষ লোক মানুষ খোঁজে। সেই নিরপেক্ষতা মেধা থেকে আসে। ফার্স্ট বয় আপনি তার যতই ঘুষ দেন সে অঙ্ক ভুল করবে না, কারণ সে তার মেধার প্রতি সুবিচার করবে। সব জায়গাতে অযোগ্য, অমেধাবী এবং অনিরপেক্ষ লোকজনকে দলের জন্য, স্বার্থের জন্য নিয়োগ দিয়ে আজকে আমরা বাংলাদেশকে এই জায়গাতে এনেছি। বাংলাদেশে যদি মেরিটোক্রেসি স্থাপন করা না যায়, যেটা আমরা খুবই আশা করছি যে ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন তারা করবেন, তাহলে এই বাংলাদেশ অসংখ্য মেধাবী লোকের মাঝখানে কিছু উজবুকের শাসনের মধ্যে থাকবে। একদম। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই। আমি একটু ভিন্ন প্রসঙ্গ নিয়ে একটু কথা বলি। দলীয় প্রতীকে যে ভোট বাধ্যতামূলক সেটা নিয়ে একটু কথা বলি। আরপিও সংশোধনের মাধ্যমে বলা হয়েছে যে কোনো দল জোটগতভাবে যদি নির্বাচন করে তারপরও নিজেদের দলীয় প্রতীকে অংশ নিতে হবে। এই সিদ্ধান্তটার ব্যাপারে বিএনপি ইতিমধ্যে ক্ষোভ প্রকাশ করেছে। বিএনপির অবস্থানটা কি এটার ব্যাপারে, আর এটার মানে আপনারা কোন দিকটা মন্দ দিক বলে মনে করছেন? দেখেন, জোটবদ্ধ হলে আসলে মার্কাটা একটা ম্যাটার্স। মার্কা ধরেন আমি কতগুলি দল আছে, 60টি দল আছে, 25টি দল হয়তো সক্রিয় থাকে, মানে কোথাও না কোথাও জোটবদ্ধ হয়। আমি মার্কা বলতে পারবো না, আমি 4-5টা বেশি আমি নিজেই বলতে পারবো না। সাধারণ মানুষ কোথা থেকে বলতে পারবে? সো কোন মার্কা কে দাঁড়াচ্ছে এটা এরকম যদি করে তাহলে এটা নির্বাচনের জন্য একটা আমি মনে করব যে খুব ফেয়ার হবে না, মানুষ খুব ফেয়ারলি ভোট দিতে পারবে না। আমার মনে হয় যে যারা জোট করবে সেই জোটের যে মার্কাটা সেই জোটই করা উচিত। করলে পরে তাহলে আপনার বুঝবে যে তারা ধরেন জাতীয়তাবাদী শক্তির সঙ্গে একটা জোট করলো, বা জামাতের সঙ্গে যারা জোট করলো তারা দাঁড়িপাল্লা করলো, যারা আমাদের সঙ্গে করলো তারা ধানের শীষে করলো। কিন্তু এখন আরপিও সংশোধন করেছেন কিনা আমি জানি না, সংশোধন করার কথা। তো ইসি বলছে যে জোটবদ্ধ হলেও যার নিজস্ব মার্কায় তার ভোট করতে হবে। তো সেই মার্কায় ভোট করতে হলে তাহলে যদি আমাদের সঙ্গে জোটবদ্ধ কেউ হয় তাহলে আমরা কি করতে হবে, আমাদের সেখানে যে ধানের শীষ মার্কায় যে আমরা প্রার্থী দিতাম সেই প্রার্থীকে আমাদেরকে উইথড্র করতে হবে, মানে সেখানে ধানের শীষ থাকবে না, অর্থাৎ 300 আসনে ধানের শীষ আমাদের থাকবে না আর কি। মানে আমরা যদি হ্যাঁ বাকিগুলি অন্যগুলো হবে, কিন্তু সেই যে যাকে দিলাম আমরা যে জোটবদ্ধ হলো
তারও তো একটা মানে সেখান থেকে ওভারকাম করে আসতে হবে, পাশ করতে হবে। তো পাশ করতে হলে আপনার ধানের শীষ মার্কা ছাড়া, ওই যে মার্কা চিনবে না, সেই মার্কা তো জনগণ ভোট দেবে না। জনগণ আর বাংলাদেশে কিন্তু এটা একদম মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, গ্রামগঞ্জে গেলে বোঝা যাবে আর কি, বোঝা যায়, আমরা যাই এই জন্য জানি। আরবান এরিয়াতে অতটা হয় না আর কি, কথা বেশি হয় কিন্তু এই রিয়েলিটিটা বুঝতে চায় না আর কি। ধানের শীষের জন্য মানে যেরকম মানুষ পাগল আর কি, অন্য একটা মার্কা দিয়ে যদি বলেন যে উনিও ধানের শীষেরই প্রার্থী, কিন্তু মার্কা দেওয়া হয়েছে কাছি, এইটা আপনাকে ভোট দিতে হবে। আমরা যদি মানে সবাই গিয়ে ঐক্যবদ্ধভাবে বলতে থাকি আর কি, তবুও মানুষ এটা বিশ্বাস করবে না আর কি, তখন ভোট নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। সেই জন্য আমি মানে মনে করি যে আসলে এটা হওয়া উচিত না। আর আমি একটা কথার উত্তর দিতে চাইছিলাম আর কি, ওনার সঙ্গে মিলিয়ে আর কি, উত্তর না, মানে মেধাভিত্তিক যে রাজনীতি এবং মেধাভিত্তিক যে পদায়ন, এটা যদি, এটাই আমার মনে হয় যে সর্বকালের শ্রেষ্ঠ সময় এই বছর, এই টাইমটা আর কি। এই টাইমটার মধ্যে আমাদের নেতা জনাব তারেক রহমান, তিনি মানে চাচ্ছেন এটা আর কি, যে মেধাভিত্তিক যে যে কাজে পারদর্শী, এমনকি আজকেও একটা স্কুলের অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখলেন আর কি, যে 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 কাজে পারদর্শী, অঙ্কে যে ভালো সে সেদিকে আসবে, যে ইংরেজিতে ভালো সে ইংরেজি শিক্ষা শিক্ষিত হবে, মানে যে কিছুই করতে পারে না তার জন্য একটা মানে ধরেন অন্য একটা ব্যবস্থা করা, মানে মেধাভিত্তিক একটু আপনার ক্লাসিফাই করে আপনার মানুষকে, এই দেশকে গড়ে তোলার আর কি একটা প্রবণতা, এই প্রবণতাটা যদি না থাকে, না হয়, এবং এটাই লাস্ট টাইম বাংলাদেশে যদি না করতে পারে কেউ, তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ খুব খারাপ দিকে। তুষার ভাই, নিজ নিজ যে হচ্ছে দলীয় প্রতীক আছে সেটি নিয়ে তাদেরকে নির্বাচন করতে হবে, এই বিষয়টির ভালো মন্দ দিকগুলো আসলে কি, একেবারে ছোট করে শুনুন। প্রথম বিষয় হচ্ছে, আপনি যদি একটি বড় দলের ভোটের সুবিধাটা নিতে চান, তাহলে বড় দলের সুবিধা আপনাকে দেখতে হবে। আপনি ভোট নিচ্ছেন তাদের ভোটারের, অথচ প্রতীকটা চাইবেন আপনি, এটা তো হয় না। মনে করেন আপনি স্যুট বানিয়েছেন বঙ্গবাজারে, হ্যাঁ, কিন্তু আপনি গেলেন হচ্ছে হ্যারোডসের কাছে, গিয়ে বললেন আমি বঙ্গবাজারের প্রতীকই রাখবো, কিন্তু হ্যারোডসের বা আরমানির সাথে আমি হাঁটাহাঁটি করব। তাহলে স্যুটটা ভালো করে বানায় আরমানির লোগোটা লাগাতে হবে, না হলে ঝামেলাটা কোথায় আমি আপনাকে বলি। আপনি বড় দলের সুবিধা নেবেন কিন্তু বড় দলের প্রতীকটা বাদ দিয়ে দিবেন, তাহলে কি দাঁড়ালো? আপনি বড় দলের ভোটারকে দিয়ে নিজের জনপ্রিয়তার ভাব নিচ্ছেন, যে আমার প্রতীক খুব জনপ্রিয়, ওনার প্রতীক তো কেউ চিনে না। কিন্তু আবার এদিক থেকে একটা অসুবিধাও আছে, যখন ওনারা বড় দলের সঙ্গে যাবেন, জীবনে আর ওনারা নিজের প্রতীকে জিততে পারবেন না, কারণ নিজের কোনো আইডেন্টিটি থাকবে না। তো এইখানে আসলে বিবেচনা করতে হবে যারা বড় দলের সঙ্গে রাজনীতি করবেন তাদের, যে তারা কি নির্বাচনে হেরে যাওয়ার ঝুঁকি নিয়েও তাদের নিজের প্রতীক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে বড় দলের সুবিধা নেবেন না, দাঁড়াবেন। কিন্তু বড় দলের সঙ্গে রাজনীতি করতে গেলে ওই প্রতীককে সম্মান জানাতে হবে এবং সেই প্রতীক নিয়ে রাজনীতি করতে হবে। প্রশ্ন আপনার কাছে আছে, ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় তাহলে খুবই কম সময় আছে, কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগ জাতীয় পার্টির বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়নি। একজন রাষ্ট্রবিজ্ঞানী বলছেন যে এখনো যদি সিদ্ধান্ত না হয় তাহলে নির্বাচনের জটিলতা দেখা দিতে পারে। আপনি কি মনে করছেন সিদ্ধান্ত বিষয়টি কত দ্রুত জানানো, মানে কি ধরনের সিদ্ধান্ত নিতে হবে, যে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, জাতীয় পার্টির বিষয়টা, আওয়ামী লীগের বিষয়টা, যারা যতক্ষণ পর্যন্ত তারা নিবন্ধিত দল এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় নাই এই সরকার, ততক্ষণ পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবেন। কিন্তু এখন নির্বাচনের একদম কাছে এসে যদি এরকম দেখা যায় যে একাধিক দলকে নিষিদ্ধ করা হচ্ছে, নির্বাচনে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, তাহলে যেটি ঘটবে সেটি হচ্ছে নির্বাচন অনেকাংশে বিতর্কিত হয়ে পড়বে। আমার কাছে মনে হয়েছে যে এই সকল সিদ্ধান্ত নির্বাচনের এই বিষয়টি এত ঘনীভূত হয়ে যাওয়ার আগেই নেওয়া উচিত ছিল। এই মুহূর্তে নিলে কিন্তু সবাই মনে করবে যে নির্বাচনকে এককেন্দ্রিক করে ফেলার লক্ষ্যে বিভিন্ন দলকে বাদ দিয়ে এই কাজটা করা হচ্ছে। ফলে আমার কাছে মনে হয় যে তত্ত্বাবধায়ক সরকারি হোক আর অন্তর্বর্তী সরকারি হোক, আমি যেটা বলছিলাম, তাদেরকে তো নতুন রোলে নামতে হবে, অন্য চরিত্রে। তো তারা যদি তত্ত্বাবধায়ক হয়ে যান, ওরকম নিরপেক্ষ হয়ে যান, তাহলে তাদের চিন্তা করতে হবে যে নির্বাচনটাকে কতটুকু নিরপেক্ষ বলে মানুষ বা আন্তর্জাতিক সম্প্রদায় থেকে শুরু করে সকলেই মনে করবেন। আমি অবশ্য আন্তর্জাতিক সম্প্রদায় নিয়ে বেশি মাথা ঘামাই না, কারণ আমার জনগণ যেটাকে নিরপেক্ষ মনে করে না, ওইটা আন্তর্জাতিক এসে সিল মারলে কি ওটাকে নিরপেক্ষ হয়ে যাবে? আমি মনে করি যে এই জায়গাটিতে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তী সরকার যেই থাকুক, তাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে সিদ্ধান্ত নিতে হবে, যাতে এমন কোনো সিদ্ধান্ত তারা না নেন যেটা নিলে পরে মনে হয়
যে তারা আসলে তাদের পছন্দের লোকদেরকে দিয়ে নির্বাচন করা। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই। 1 মিনিট আপনার কাছ থেকে শুনবো। আপনারা বলেছেন যে জনাব তারেক রহমান খুব দ্রুত বাংলাদেশে আসছেন, নভেম্বরের মধ্যেই আসার সম্ভাবনার কথা বলেছেন। আপনারা খুব দ্রুত তারিখ ঘোষণা করবেন যে কবে তিনি আসবেন, কবে আসলে তারিখ ঘোষণা করবেন? না, তিনি খুব শিগগিরই আসবেন। আমরা প্রস্তুতি গ্রহণ করছি। এটার বৃহৎ দল, একটা রাজনৈতিক নেতা, তিনি আসবেন। তার প্রস্তুতি আপনারা জানেন, জিয়া পরিবারের জন্য সারা দেশের মানুষও দোয়া করে। আর এই পরিবারটিও এমন যে তারা দেশের জন্য, দেশের মানুষের জন্য চিন্তা করে। সেই কারণে তার আসার বিষয়টা, তার এখানে অবস্থান করার বিষয়টা, তার রাজনৈতিক প্রচারণার বিষয়টা নিয়ে আমরা ভাবছি। এবং আমাদের এই প্রক্রিয়াগুলি শেষ হলেই তিনি আসবেন, তবে খুব শিগগিরই। আমার মনে হয় জি, হোপফুলি এন্ড অফ দ্য নভেম্বর অর নিয়ারলি, এরকম সময়টা তো উনি দিবেন। আর আমরাও প্রস্তুতি নিচ্ছি, আমাদের প্রস্তুতি কমপ্লিট হলে তিনি চলে আসবেন। অসংখ্য ধন্যবাদ মিলাদ ভাই, অসংখ্য ধন্যবাদ তুষার ভাই আমাদের আয়োজনে যুক্ত হওয়ার জন্য। অনেকদিন পর আপনাদের সঙ্গে চমৎকার একটা শো আমরা চেষ্টা করলাম করার জন্য। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে স্বাধীন সংলাপ এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। শুভরাত্রি।